আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আরেকবার। দর্শক, বাংলাদেশের আকস্মিক বন্যা নিয়ে আমি আজকে একটি ভিডিও করেছি। আমি আবারও কথা বলতে বসলাম। আমরা এই বন্যাটা নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলছেন, তার কারণ করছেন এবং অনেকেই দোষারোপ করছেন অন্যকে, কিন্তু এটার চেয়েও বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যে এই বন্যাকে আমাদের মোকাবেলা করতে হবে, আমাদের জানমাল রক্ষা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কেন এমনটি হলো, এই পরিস্থিতিটা কেন এমনটি হলো আমি বলি দর্শক, এবং আমরা কেন এই সংবাদটা আগে জানতে পারলাম না। তৃতীয়ত হচ্ছে আপনার ভারত এবং বাংলাদেশের যে বৃষ্টির পরিমাণটা, সেটা কতটুকু বিপজ্জনক ছিল, আমরা কেন এটাকে মেজারমেন্টে বা আমাদের দর্তব্যে নেইনি, এবং ত্রিপুরায় বন্যা এবং বাঁধ খুলে দেওয়ার কারণে আসলে সেটা হয়েছে কিনা। পঞ্চমত হচ্ছে এইটার প্রেক্ষাপটে কেউ কেউ বলছেন যে ভারতীয় হাইকমিশন ঘেরাও করা কিংবা লং মার্চের কর্মসূচি ঘোষণা করা এই মুহূর্তে আমাদের জন্য এইটি কতটুকু সুফল বয়ে আনতে পারে বা না পারে, আমি সেটা নিয়ে কথা বলবো দর্শক। প্রথমেই আসি, আমরা যদি বলি যে এই বন্যাটা কেন হলো, আসলে পরিস্থিতিটা কেন হয়েছে, আমাদের একটু জানা দেওয়া দরকার। আবহাওয়া সম্পর্কিত 4টি প্রধান কারণ খুঁজে পাওয়া যায় এটার জন্য, যেটা বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, আর সেটার সেই তথ্য বিশ্লেষণ করে দেখা যায়। এক হচ্ছে এল নিনো, 2 মেডেন জুলিয়ান দুলন বা সংক্ষেপে এমজেও, 3 নম্বর হচ্ছে জেট স্ট্রিম এবং বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ। আবহাওয়া সম্পর্কিত 4টির প্রত্যেকটি কারণে একসাথে হওয়ার জন্য এই অতিরিক্ত পরিমাণ বৃষ্টি সংঘটিত হয়েছে। দৈবক্রমে আগস্ট মাসের 15 তারিখের পর থেকে একই সঙ্গে 4টি বৈশিষ্ট্যই বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলীয় অর্থাৎ বাংলাদেশের বর্ডার ঘেঁষে যে কয়েকটি রাজ্য আছে সেগুলোতে দেখা দেয় এবং এই রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। প্রশ্ন হচ্ছে, এই 4টি কারণ উপস্থিত থাকার ফলে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হবে বা এই ধরনের আকস্মিক বন্যা হতে পারে, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে তাদের যে ব্যারেজগুলো আছে বা বাঁধগুলো আছে সেগুলা যে ওভারফ্লো হয়ে যাবে, এই সংবাদটা কেন আমাদের দেশের আবহাওয়াবিদরা এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারাই বা আগে জানলো না, এবং তারা কেনই বা অগ্রিম সতর্কতা জারি করলো না। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি বলছি দর্শক একটু আগে 3 থেকে 15 দিন পূর্বে আবহাওয়ার পূর্বাভাস আমরা পেতে পারি নিখুঁতভাবে। 3 দিন আগের থেকে শতকরা 90% নিশ্চয়তা সহকারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। এই সপ্তাহে বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের ওপর রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো, তার পূর্বাভাস 10 দিন পূর্বে দেওয়া সম্ভব ছিল বলে আবহাওয়াবিদরা বলছেন। বাংলাদেশের মানুষকে এই ভারী বৃষ্টিপাত সম্পর্কে পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী করা হচ্ছে এখানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিতে ব্যর্থ হলো, এই ব্যাখ্যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের কাছে জানতে চাওয়া উচিত বলে মনে করছে সরকার এবং গণমাধ্যম কর্মীরা। ভারত এবং বাংলাদেশের বৃষ্টির পরিমাণ, বৃষ্টির পরিমাণ আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের ওপর 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 22 আগস্ট সকাল 9টা পর্যন্ত 3 দিনে মোট 490 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন দর্শক, 4.9 মিটার, প্রায় 5 মিটার পরিমাণ পানির উচ্চতা বেড়ে গেছে। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 19 আগস্ট সকাল 9টার পর থেকে 22 আগস্ট 9টা পর্যন্ত কুমিল্লা জেলার মোট 445 মিলিমিটার এবং ফেনী জেলার পরশুরাম উপজেলায় 408 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিশেষ করে 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট সকাল 9টা পর্যন্ত দক্ষিণ ত্রিপুরায় বাগাফা নামক স্থানে 380 মিলিমিটারের বৃষ্টিপাত। যাই হোক, এটা বৃষ্টির পরিমাণ বলা হচ্ছে। এখন এই বৃষ্টি হওয়ার কারণে খুব স্বাভাবিক পানি তো তার ফ্লো নিচের দিকেই যাবে, যার ফলে ত্রিপুরায় যে বাঁধটা আছে সেই বাঁধটা কিন্তু মূলত খুলে দেওয়া হয় বা অটোমেটিক্যালি খুলে যায়। এখন এখানে বলা হচ্ছে যে দর্শক কেন এটা খুলে দেওয়া হলো, দেখুন যখন এই ধরনের বাঁধগুলো থাকে বা তার ওই যে ব্যারেজগুলো থাকে, তখন সেটা অটোমেটিক্যালি পানির একটা নির্দিষ্ট পরিমাণ প্রবাহ আছে, এর উপর যখন চলে যাবে সেটা কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, এটা ধরে রাখতে পারবে না। যাই হোক, জুন মাসে বর্ষা মৌসুম শুরু হয়েছে, তাই 18 আগস্টের আগেই এসব ড্যাম ও ব্যারেজ পানিতে পূর্ণ ছিল।
19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট পর্যন্ত 24 ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যাম এবং ব্যারাজের পানি ধারণ ক্ষমতার সীমায় পৌঁছে যায় এবং 20 আগস্ট রাতেই হঠাৎ করেই বেশিরভাগ ড্যাম ও ব্যারাজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ। ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিংবা ভারত সরকার বাটি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ সরকারকে ড্যাম ও ব্যারেজ গেট খুলে দেওয়া সম্পর্কে আগের থেকে কোনো রকম তথ্য দেয়নি বা দিতে ব্যর্থ হয়। আমাদের কনসার্নটা হচ্ছে দর্শক এই জায়গায়, তারা ব্যারেজ খুলে দিতেই পারে, সেটা যেহেতু বাঁধের তার ফিজিবিলিটি রক্ষার জন্য কিংবা এটার মানে ধারণ ক্ষমতার চেয়ে যখন অতিরিক্ত হবে ফ্লো, যদি গেট খুলে দেওয়া না হয় তাহলে কী হবে, পানি না হলে ওই বাঁধটাই অকেজো হয়ে পড়বে। সেটা ত্রিপুরা রাজ্য সরকার অবশ্যই বাংলাদেশকে আগেভাগেই সতর্ক করতে পারতো এবং তারা বলতে পারতো যে আমরা যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এটা অটোমেটিক্যালি গেটটা খুলে যাবে, আমরা এখন খুলে দিচ্ছি এটা, কাজেই তোমরা সেফ জোনে চলে যাও। বিশেষ করে আমি কেন এই কথাটা বলতে হচ্ছে দর্শক, বিকজ এই বৃষ্টির পানি যদি আস্তে আস্তে বাড়ে মানুষ কিন্তু বুঝতে পারছে যে পানি বাড়তেছে, তারা নিরাপদে চলে যায়। এই পানিগুলো হঠাৎ করেই বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং একেবারে মানে দ্রুত বেগে নদীর বাঁধ ভাঙলে যেরকম হয় ঠিক এইভাবে এসে পুরো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি অঞ্চল একেবারে ভাসিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি কয়দিন থাকবে? এখানে বলা হচ্ছে শুক্রবার দুপুর থেকে হয়তোবা বৃষ্টির পরিমাণটা কমবে, তবে আমাদের এই পানি চলে যাওয়ার জন্য আগামী বলা হচ্ছে দর্শক রবিবার পর্যন্ত এইভাবে হয়তো পরিস্থিতি থাকবে বা অপেক্ষা করতে হবে। রবিবার থেকে বন্যা দুর্গত মানুষেরা আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফেরা শুরু করতে পারবেন বলে এখানে বলা হচ্ছে। তবে উল্লেখ্য যে মেডেন জুনিয়র নামক আবহাওয়া চক্রটি আগামী 2 সপ্তাহ ভারত মহাসাগরের ওপর সক্রিয় অবস্থায় থাকবে, যার প্রভাবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ ও ভারত পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর নিয়মিত বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন দর্শক, তার মানে আমরা ধরে নিচ্ছি যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত হয়তো বৃষ্টিপাতগুলো হবে। এখন প্রশ্নটা সেখানে নয়, আমি আগেই বলছিলাম যে যে এটা কি মানবসৃষ্ট প্রাকৃতিক না মানবসৃষ্ট দুর্যোগ? হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ আমরা অবশ্যই স্বীকার করি, সেখানে বৃষ্টিপাত হতেই পারে, সেটা মৌসুমি বৃষ্টি হোক বা অতিরিক্ত বৃষ্টির কয়েকটা কারণ আমি বললাম সবগুলো এখানে উপস্থিত আছে। এখন প্রশ্নটা হচ্ছে ভারত সরকার বিশেষ করে ত্রিপুরা রাজ্য সরকার তারা যে ড্যামগুলো খুলে দিচ্ছে তারা কেন বাংলাদেশকে এটা জানালো না? এটার ভিতরে কি কোনো রাজনৈতিক দুরভিসন্ধি আছে? সেটা নিয়ে অনেকের ক্ষোভ থাকতেই পারে। আর সেই কারণে আমরা দেখলাম অনেকেই বলছেন যে ভারতীয় হাইকমিশন ঘেরাও করতে হবে কিংবা লং মার্চের কর্মসূচি ঘোষণা করতে হবে। দেখুন, এই মুহূর্তে আমার বিশ্লেষণ যেটা বলে, এই মুহূর্তে ভারতীয় হাইকমিশন ঘেরাও বা লং মার্চ কর্মসূচির চেয়ে আপনাদের মনে রাখতে হবে বাস্তবতার সাথে মিল রেখেই কথা বলা বা কর্মসূচি গ্রহণ করা উচিত। এই সরকারটা ক্ষমতায় নিয়ে 3 সপ্তাহ হয়নি দর্শক। 8 আগস্ট থেকে আজকে মনে করেন কত তারিখ, আপনার 22 তারিখ, তা হয়েছে আপনার মাত্র 14 দিন, 15 দিনে চলতেছে। এই মুহূর্তে আমাদের যে ভারতের সাথে অবশ্যই আমাদের সুসম্পর্ক দরকার এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় যে সুন্দর আলোচনা করেছেন এবং আমরা উভয় দেশই আমরা উভয়ের স্বার্থ রক্ষা করে আমাদের পররাষ্ট্রনীতিকে পরিচালনা করব বলে আমরা বিশ্বাস করি। এবং আপনার এই কর্মসূচিটার প্রসঙ্গটা কখন আসতো? যখন আপনার যে সরকার আছে সেই সরকার যদি ভারতের কাছে নতজানু হয়ে কথা বলে কিংবা তার পররাষ্ট্রনীতিকে ক্ষমতায় থাকার জন্য ভারতের পক্ষে কথা বলে, তখনই আপনার এই ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা দেখা দিত। এখন প্রশ্নটা হচ্ছে আপনার সরকারই তো আপনার স্বার্থ দেখছে, সরকারই তো ভারতের সাথে শক্তভাবে কথা বলছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি তার দক্ষতার এবং আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ব্যক্তিত্ব, তিনি সরকারকে নেতৃত্ব দিচ্ছেন বিদায় এই মুহূর্তে আমি মনে করি না, যেহেতু সরকারই আপনার কথা বলছে, এই মুহূর্তে হাইকমিশন ঘেরাও কিংবা লং মার্চের কর্মসূচি এগুলোর চেয়েও বড় কথা হচ্ছে আপনাদেরকে আরও একটা জিনিস বাস্তবতায় নিয়ে আসতে হবে। 2 সপ্তাহের বয়সের একটি সরকার, অনেকগুলো সমস্যা আছে। পুলিশ প্রশাসনকে সে সংস্কার করছে, আপনার বিচারালয়কে সংস্কার করতে হচ্ছে, সচিবালয়কে সংস্কার করতে হচ্ছে, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়রদের বাতিল করা হয়েছে তাদের পদ, প্লাস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন যে অচল অবস্থা। কারণ একসাথেই যদি আপনি সবগুলোতে এইভাবে হাত দিতে চান তাহলে আপনার কাজের কাজ কিন্তু কিছুই হবে না। কাজে যারা এই মুহূর্তে বলছেন যে ভারতীয় হাইকমিশন ঘেরাও বা লং মার্চ কর্মসূচির মতো, এটা এই মুহূর্তে দেশের এই
অনেকগুলা সমস্যার মধ্যে এটা এখন যোগ করা। তাছাড়া বড় কথা হচ্ছে আমার সরকার যেহেতু আমার পক্ষ নিয়ে দেশের স্বার্থ নিয়ে ভারতের সাথে মর্যাদার সহিত কথা বলছে, পররাষ্ট্রনীতিকে শক্তভাবে উপস্থাপন করছে, সেহেতু এটার এখন প্রয়োজন নেই। এটা প্রয়োজন হতো যদি পূর্ববর্তী যে রিজিম ছিল, যে বিদায়ী স্বৈরাচার ছিল, সেই যে ভারতের তাবেদার সরকার ছিল, তারা যদি থাকতো এবং তারা যদি ভারত বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে কাজ করতো, তাহলে হয়তো বা এই প্রসঙ্গটা আসতো। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।